ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য আমি যে এই ভিডিওটি করছি, এই ভিডিওটি এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় করাটা খুব প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে, দেখো, এসএলএসটি নোটিফিকেশন 2025 আসতে এবং আমরা জানি যে মে মাসের মধ্যেই নোটিফিকেশন প্রকাশ করার কথা সুপ্রিম কোর্ট বলেছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আশা তৈরি হয়েছে নতুন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো কিন্তু নানানভাবে ছাত্রছাত্রীদেরকে ম্যানিপুলেট করছে এবং নিজেদের মধ্যে আনার চেষ্টা করছে। তাড়াহুড়ো করে এই কোচিং সেন্টারে তোমরা অনেকেই ভর্তি হতে চাইছো, কিন্তু ভর্তি হওয়ার আগে কতগুলো বিষয় একদম সতর্ক হওয়া প্রয়োজন। আসলে আগে তোমাদের বুঝতে হবে এই কোচিং নেওয়া আদৌ তোমাদের প্রয়োজন আছে কিনা এবং কোচিং নিলে তোমরা সত্যি সত্যি উপকৃত হবে কিনা। তার কারণ হচ্ছে, দেখো, আমি ফাঁদ এই শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে, তোমরা জানো যে এই মুহূর্তে ডিটেল নোটিফিকেশন কিন্তু আসেনি, কিন্তু অনেক কোচিং সেন্টার তারা ব্যাচ শুরু করে দিয়েছে। আমার প্রথম প্রশ্ন, এই যে ব্যাচ শুরু হয়েছে, সেই সিলেবাসটা, যে সিলেবাসটাকে অনুসরণ করে ব্যাচটা শুরু হয়েছে, সেই সিলেবাসটা কিন্তু 2025 সালে পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেটাকে রেকমেন্ড করেনি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত অফিসিয়ালি 2025 সালের পরীক্ষার জন্য কোন সিলেবাসের উপর পরীক্ষা নেবে সেটা ক্লিয়ারলি বলে দেয়নি এবং অফিসিয়াল কোনো নোটিফিকেশন এবং সিলেবাস তারা কিন্তু পাবলিশ করেনি। তাহলে কোন সিলেবাসের উপর ভিত্তি করে এই কোচিং সেন্টারগুলো তাদের ব্যাচ শুরু? নাম্বার টু, তোমরা প্রত্যেকেই জানো যে এসএলএসটি পরীক্ষাটা হচ্ছে তোমাদের বিষয়ের জ্ঞান কতটা রয়েছে সেইটা যাচাই করার পরীক্ষা। সেখানে দাঁড়িয়ে তোমাদের বিষয়ের প্রিপারেশন, তোমাদের নিজস্ব যে আন্ডার গ্র্যাজুয়েটের বইগুলো রয়েছে কিংবা যে স্কুল স্তরে যে বইগুলো রয়েছে, বর্তমান যে সিলেবাসটা পাঠ্য রয়েছে, সেই বইগুলোকে সংগ্রহ করে তোমাদের পড়াশোনা করাটাই আমার মনে হয় শ্রেয়। তার কারণ হচ্ছে, এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত তোমরা যদি এইভাবে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এবং তোমাদের মূল্যবান সময় এবং অর্থ দুটো অপচয় করো, তাহলে কিন্তু তোমাদের, আমার মনে হয়, একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আগে অফিসিয়াল নোটিফিকেশন আসুক। তৃতীয় যে প্রশ্নটা দানা বেঁধেছে সেটা হচ্ছে, এই পরীক্ষায় কারা বসতে পারবে, কারা বসতে পারবে না। আমাকে অনেকেই প্রশ্ন করেছো, স্যার, নতুনরা কি পরীক্ষায় বসতে পারবে, নাকি 2016 সালের যারা আবেদনকারী তারাই পরীক্ষায় বসতে পারবে? 2016-র আবেদনকারীদের মধ্যে কারা বসতে পারবে, কারা বসতে পারবে না, সেই নিয়ে সুপ্রিম কোর্টের লেটেস্ট রায় তোমরা দেখেছো যে যাদের র্যাঙ্ক জাম্প হয়েছিল তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছে না এবং পূর্ব ঘোষিত যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল তারাও পরীক্ষায় বসতে পারছে না। সুতরাং এইখানে একটা সংশয় কিন্তু রয়েছে যে 2016-র যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের পরীক্ষা হবে নাকি নতুনরাও পরীক্ষায় বসতে পারবে। অনেকে বলছে যে দুটো এসএলএসটি নোটিফিকেশন আসবে, একটা নতুনদের জন্য আর একটা 2016-র ক্যান্ডিডেট। 2016-র ক্যান্ডিডেটদের জন্য এবং নতুনদের জন্য যদি নতুন নোটিফিকেশন দুটো আলাদা পৃথক notification আসে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যদি আসে, তাহলেও এই দুটো সিলেবাস কি হবে? অর্থাৎ 2016-তে যারা পরীক্ষা দিচ্ছে, 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল, তারা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিল 2016 সালের পরীক্ষাতে, সেই সিলেবাসটাই কি পুনরায় তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে? আর নতুনরা কি তাহলে 2016-র সিলেবাসে পরীক্ষা দেবে? এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার কারণ হচ্ছে, মাথায় রেখো, এনইপি 2020 অনুসারে আমাদের কিন্তু সিলেবাসের পরিবর্তন হয়েছে। আর দ্বিতীয়ত, একটা সাধারণ বুদ্ধিতে তোমরা ভেবে নাও যে 2025-এর পরীক্ষা কেন 2016 সালের সিলেবাসকে অনুসরণ করবে? তৃতীয়ত, আমাদের যে প্রশ্ন
বিষয়টা সবথেকে অত্যন্ত উদ্বেগের, সেটা আমি প্রথমেই তোমাদের বলেছি। সেটা হচ্ছে এই যে পরীক্ষায় কারা বসতে পারবে, কারা বসতে পারবে না। যে পয়েন্টটা নিয়ে আমরা সবথেকে বেশি হাইলাইট করব, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না কারা বসবে, কারা বসতে পারবে না। কারণ এই টোটাল বিষয়টা যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উচিত হবে না কোনোভাবেই কোনো কোচিং সেন্টারে যোগ। চতুর্থত আরেকটা বিষয় তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে তোমরা যদি এই মুহূর্তে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের খুব বেশি একটা লাভ হবে। তার কারণ হচ্ছে, দেখো, তোমাদের যে কোচিং সেন্টারেই ব্যাচ শুরু করুক না কেন, তারা 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাসটাকে মাথায় রেখে পরীক্ষাটা নেবে। এবার তোমরা জানো যে 2016 সালে পিটি হয়নি। এবার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বহুদিন আগে শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছিল। তারা বলেছিল যে স্কুল সার্ভিস কমিশনে নিতে হবে বা প্রিলিমিনারি টেস্ট নিতে হবে। তোমরা রিসেন্ট ঝাড়খণ্ড টেটের যে বা ঝাড়খণ্ড যে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি দেখেছো, সেখানে তোমরা দেখেছো যে ঝাড়খণ্ডে যে শিক্ষক নিয়োগ হবে সেখানে কিন্তু পরিষ্কার দুটো স্টেজে পরীক্ষা হবে। একটা প্রিলিমিনারি স্টেজ, আর একটা হচ্ছে মেইন বা সাবজেক্টের পরীক্ষা। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে যেখানে আমরা দেখব যে পাশের রাজ্য করছে, আমাদের রাজ্য পথে হাঁটবে কি হাঁটবে না, এই সমস্ত নানান প্রশ্ন রয়েছে। আরেকটা সবথেকে বড় যেটা প্রশ্ন আমার মনে হয় তোমরা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে যে বিষয়টা অত্যন্ত সচেতনভাবে ভাববে, সেটা হচ্ছে কারা পড়াচ্ছে। তুমি ভাববে যে কোচিং সেন্টারে গিয়ে আমি বোধহয় ভালো গাইডেন্স পাবো, অভিজ্ঞ শিক্ষকরা পড়াবেন। কিন্তু অধিকাংশ কোচিং সেন্টারগুলোতে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা পড়াচ্ছে তারা আসলে তোমাদের মতোই তারা পরীক্ষায় বসবে। এবার এখানে এটা কোনো কম্পিটিটিভ এক্সামস নয়। অন্য কোনো কম্পিটিটিভ এক্সামস যেরকম সিজিএল, ব্যাংক, রেল ইত্যাদি পরীক্ষাগুলোতে কি হয় না, তোমার সাবজেক্টের ইনডেপথ কতটা নলেজ রয়েছে সেটা দেখে না। এখানে যখন তোমার সাবজেক্টের ইনডেপথ নলেজ দেখতে চাইবে, তখন কিন্তু তুমি যে স্টেজে আছো সেই স্টেজে থাকা একজন যখন তোমাকে গাইডেন্স দিচ্ছে, তখন মাথায় রাখো যে সেও কিন্তু তোমার মতো একটা আন্দাজে ঢিল ছোঁড়ার মতো করে তোমাকে গাইড করছে। তার কারণ তুমিও যেভাবে প্রিপারেশনের কথা ভাবছো, তোমাকে যে গাইড করছে সেও সেইভাবে প্রিপারেশনের, তার কারণ সেও পরীক্ষার্থী, সেও পরীক্ষা দেবে। সুতরাং এই যে কোচিং সেন্টারের নানান ধরনের এই যে ফাঁদ, এই ফাঁদে পা দেওয়াটা একেবারেই উচিত হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা এই সময় যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা নিজেরা প্রস্তুতি নাও, তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো পড়ো এবং তোমরা খাতায় উত্তরগুলোকে তোমরা লেখার চেষ্টা করো, নিজেদের মতো করে মাইন্ড ম্যাপ তৈরি করো, নিজেদের মতো করে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে নিজের মতো করে পয়েন্ট পয়েন্ট আকারে তোমরা ছোট ভাবে তোমরা নোটস তৈরি করে নিতে পারো। তোমাদের সিলেবাসের অনুযায়ী তোমরা একটা লেসন প্ল্যান করে নেবে এবং সেই লেসন প্ল্যান অনুযায়ী তোমাদের কিন্তু স্টেপে তোমাদের কিন্তু প্রিপারেশন করা উচিত। এবার অনেকে আমাকে প্রশ্ন করবে যে স্যার আমার দীর্ঘদিন পড়াশোনার অভ্যেস হয়ে গেছে, আমি যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই তাহলে আমার পড়াশোনার অভ্যেসটা, আমি তোমাদের একটা তথ্য বলি, যদি তুমি অফলাইন কোনো কোচিং সেন্টারে ভর্তি হও তাহলে তোমার বাড়ির থেকে সেটার একটা ডিসটেন্স আছে, তোমার টাইম এনার্জি নষ্ট। তুমি সেই টাইমটা যদি নিজে একটু মনঃসংযোগ অভ্যাস করো এবং নিজে সেলফ স্টাডি করো, নিজে ছোট পার্টে তোমার যে বিষয় তার লেসনগুলোকে ছোট পার্টে বিভক্ত করে প্রথমে একটু ছোট টার্গেট দিলে, তারপর ধীরে ধীরে বড় টার্গেট দিলে এবং পড়াশোনা করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার সংযোগ তৈরি হয়ে যাবে তোমার পড়াশোনার প্রতি এবং তোমার পড়ার প্রতি তুমি মনোনিবেশ করতে পারবে। সেকেন্ড হচ্ছে যদি তুমি অনলাইনে বেশি টাইম স্পেন্ড করো, আমি তো কখনোই রেকমেন্ড করব না
যে তোমার এফেক্টিভ স্টাডি টাইমটা তুমি অনলাইন ক্লাসের স্পেন্ড করো। তার কারণ হচ্ছে অনলাইন ক্লাসে যদি তোমার এফেক্টিভ স্টাডি টাইম তুমি স্পেন্ড করো, তাহলে তোমার যেটা সমস্যা হবে, তোমার পড়াশোনাতে তুমি আদতে কি যাবে। তার কারণ স্ক্রিন টাইম যত বাড়বে, তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার তত কমবে। দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিন টাইম তোমার যত বাড়বে, তত তোমার মধ্যে দেখবে তোমার মধ্যে একটা অদ্ভুত ক্লান্তি আসবে। তুমি নিজেই বুঝতে পারবে না যে হঠাৎ করে এত ক্লান্তি আসছে কেন? আবার খুব বেশি হয়ে গেলে তোমার মাথা ব্যথা করবে। সুতরাং তোমার পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে। তৃতীয়ত স্ক্রিন টাইম বেশি হলে যেটা সমস্যা হবে, সেটা হচ্ছে তোমার মেমোরির উপর দারুণভাবে প্রভাব পড়বে। অর্থাৎ তুমি কিন্তু পড়াটা খুব ভালো মনে রাখতে পারবে না। তার থেকে ভালো আমি বলব টাইম, তোমার স্টাডি টাইম যেটা রয়েছে, যে সময়টা তোমার পড়তে ভালো লাগে, সেই সময়টা তুমি পড়া এবং লেখার দিকে বেশি মনোনিবেশ করো। তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে এবং তুমি যেগুলো পড়ছো সেগুলো মনে থাকবে। মনে রাখবে, অনলাইন পড়াশোনার কথা আমি বাদ দিতে বলছি না। অনলাইন তোমার একটা সাপ্লিমেন্টারি হিসাবে কাজ করবে, একটা সাপ্লিমেন্টারি স্টাডি হিসাবে কাজ করবে। তোমার যখন পড়তে ইচ্ছে করছে না, কিংবা যে সময়টা তোমার এফেক্টিভ স্টাডি টাইম নয়, তুমি কোথাও ট্রাভেল করছো, তোমার রিভিশন দরকার, তোমার পড়াশোনার মুড নেই এখন, তখন কিন্তু তোমাকে অনলাইন ক্লাস হেল্প করবে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে এবং তোমার রিভিশন করার ক্ষেত্রে, কিংবা কোনো পড়তে গিয়ে কোনো জায়গা তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু কোনো অনলাইন ক্লাসের সাহায্য নিতে পারো এবং তার ফলে বুঝে নিতে পারো। অনলাইনে এখন প্রচুর ক্লাস তোমাদের জন্য উপলব্ধ। সুতরাং চটজলদি তোমার কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য এখন সবথেকে বড় প্ল্যাটফর্ম। সুতরাং তুমি ইউটিউব বা অনলাইন সোর্স থেকে পড়াশোনা করে নিতেই পারো চটজলদি, এখনই নোটিফিকেশন আসার আগে এবং টেল সিলেবাস আসার আগে। আমার মনে হয় না কোনো কোচিং সেন্টারের ফাঁদে পা দেওয়া উচিত। কারণ যদি তুমি মক টেস্ট দাও, তুমি জানবে কোনো সিলেবাসের উপরে মক টেস্ট দিচ্ছে, তোমার ফালতু সময় নষ্ট। তার থেকে বরং তোমার বিষয়ের জ্ঞানটাকে বাড়াতে হবে। তুমি ছোট ছোট লেসন প্ল্যান করে তোমার সিলেবাসের মধ্যে তুমি দেখবে যে সিলেবাস চেঞ্জ হলেও কিছু কিছু জায়গা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, সেইগুলো জানতেই হবে। অর্থাৎ সেগুলো ফান্ডামেন্টাল টপিক বা ফান্ডামেন্টাল যে এরিয়াগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে যে কোনো সিলেবাসের কনস্ট্যান্ট পার্ট। সেই কনস্ট্যান্ট পার্টগুলোকে তোমরা ছোট ছোট লেসন প্ল্যানে ভাগ করে প্রিপারেশন করো, রিভিশন করো, এটা তোমার জন্য ভীষণ এফেক্টিভ হবে। এবার তুমি জানো যে কতগুলো বিষয় থাকে যেগুলো হয়তো সিলেবাসে পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তিত সিলেবাসের জন্য অপেক্ষা করবে, সেই ভ্যারিয়েবল পার্টগুলো এখন বেশি নজর দেবে না। তোমার সিলেবাসের কনস্ট্যান্ট এরিয়াগুলো, যেগুলো ফান্ডামেন্টাল জায়গা, যেগুলো আনচেঞ্জড, সিলেবাস পরিবর্তন হলেও আনচেঞ্জড থাকবে। তোমরা দেখবে এনইপিতে যে সিলেবাস এসছে, সেই সিলেবাসেও তোমরা দেখবে যে কোনো কোনো টপিক পরিবর্তন করা হয়নি সিলেবাসে, সেই টপিকগুলো রয়েই গেছে। তো সেই টপিকগুলোকে তোমরা বই ধরে ধরে ভালো করে আমার মনে হয় পড়া উচিত। এবার মক টেস্ট তুমি কখন দেবে? মক টেস্ট তোমার দেওয়া উচিত তখনই যখন তুমি একটা প্রিপারেশন, তোমার প্রিপারেশনটা একটা জায়গায় নিয়ে যেতে পেরেছো, একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পেরেছো। তার আগে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। মনে রাখতে হবে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেখানে কিন্তু তোমার নলেজ, সাবজেক্টের প্রতি তোমার নলেজ কতটা রয়েছে সেটা দেখা হবে। সুতরাং মাথায় রেখো যে তোমার কনসেপ্ট তোমার ওই পার্টিকুলার সাবজেক্ট ডোমেনে খুব গুরুত্বপূর্ণ। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমার মনে হয় এখন নোটিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। তোমাদের খুব শান্ত এবং পজিটিভলি ভাবতে হবে যে এবার কিন্তু নোটিফিকেশন আসবে, এবং নোটিফিকেশন আসবে মানে আমাকে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। এবং আমি তোমাদেরকে রেকমেন্ড করব 21 দিনের একটা চ্যালেঞ্জ নাও, যে 21 দিন তুমি নির্দিষ্ট একটা রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করবে, সেলফ স্টাডি শুরু করবে। তোমার বিষয়ের যে এরিয়া, সেইগুলোকে তুমি প্রথমে একটা সায়েন্টিফিক লেসন প্ল্যান বানাবে এবং ডেইলি টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করবে। অর্থাৎ তোমাকে নিজে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি আজকে সকালবেলা এতটা অংশ পড়বো, সন্ধেবেলা এতটা অংশ পড়বো, দুপুরবেলা কিংবা অন্য সময় ইভিনিং আওয়ারে আমি অনলাইনে এই টপিকগুলোর উপরে ক্লাস অনলাইনে দেখব এবং ডাউটগুলো
করব। এইভাবে তুমি যদি ২১ দিন পড়া এবং লেখার অভ্যাসটা তুমি তৈরি করতে পারো, তাহলে কিন্তু দেখবে যে তোমার অলরেডি কিন্তু তোমার কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় চারিদিকে এই ধরনের বিভিন্ন যে ম্যানিপুলেট করে ছাত্রছাত্রীদের ভর্তি করার একটা বিভিন্ন কোচিং সেন্টারের ফাঁদ তৈরি হয়েছে, সেই ফাঁদে পা না দিয়ে তোমাদের কিন্তু সায়েন্টিফিকভাবে নিজস্ব লেসন প্ল্যান তৈরি করে তোমাদের কিন্তু পড়াশোনা করা উচিত। সবশেষে আরেকটা কথা বলব, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, টেলিগ্রামে, নানান রকমের ব্লগে, ওয়েবসাইটে অনেক কোচিং সেন্টার স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখো, তুমি একটা বই কলেজ স্ট্রিট থেকে নিয়ে নাও। যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো তুমি ওই ওয়েব পেজে খুঁজছো, ওই স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু মাথায় রাখবে ওই বই থেকে টোঁকা, এবং টুকতে গিয়ে ডিটিপি করতে গিয়ে ভুল করার সম্ভাবনা প্রচুর, এবং প্রচুর মিস্টেক থাকে। আমি দেখেছি প্রচুর এই ধরনের স্টাডি ম্যাটেরিয়ালে যে ভুল ভ্রান্তিতে ভর্তি। সেখানে তাড়াহুড়ো করতে গিয়ে এই কোচিং সেন্টারগুলো যেটা করছে সেটা হচ্ছে যে টিটিপি করতে গিয়ে তার প্রুফ প্রপারলি দেখা হচ্ছে না, প্রুফ রিডিং এ খামতি থেকে যাচ্ছে, এবং প্রচুর ভুল ইনফরমেশন কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চলে যাচ্ছে। তার থেকে ভালো ওরাও বই দেখে টুকছে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাজারে যাও, একটা ভালো বই তুমি নাও। তুমি বিভিন্ন কলেজ স্ট্রিটে গেলে বিভিন্ন অথারের বইগুলোকে তুমি স্টাডি করার সুযোগ পাবে। তুমি দোকানে দাঁড়িয়ে তুমি আধ ঘন্টা সময় নাও, বইগুলোকে উল্টে পাল্টে দেখো, র্যান্ডামলি তুমি পড়াশোনা করো। তুমি যদি দেখো র্যান্ডামলি তুমি ১০-১২ পাতা পড়ার পরে কোনো ভুল পাচ্ছ না, তাহলে তুমি মাথায় রাখবে যে ওই বইয়ে ভুল থাকার সম্ভাবনা কম। সুতরাং তোমরা বই নাও, পড়াশোনা শুরু করো, এবং তোমাদের গ্র্যাজুয়েশনে যে সমস্ত বইগুলো ছিল সেই বইগুলো ভালো করে পড়ো। তোমরা স্কুলের যে বইগুলো রয়েছে সেই বইগুলো সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করো, এবং সবথেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক ছিলেন তাদের সঙ্গে টাচে থাকো। যদি কোনো জায়গাতে কোনো ইনফরমেশন, কোনো টপিক নিয়ে সমস্যা হয় তাদের কাছে বুঝে নাও, তাহলে আমার মনে হয় তোমরা সবথেকে বেশি উপকৃত হবে। সুতরাং আমার মনে হয় চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এই এসএলএসটি পরীক্ষার জন্য উপযুক্ত হবে না। তার কারণ আমরা দেখেছি এই নোটিফিকেশন নিয়ে বিগত দিনে অনেক রকমের আমাদের ভিডিও ইউটিউবে এসছে। এই নোটিফিকেশন চলে এলো, এই পরীক্ষা হবে ইত্যাদি নানান বিষয় কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু যতক্ষণ না নোটিফিকেশন আসছে, সিলেবাস কি হবে, যতক্ষণ না পর্যন্ত এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব শান্তভাবে নিজেদের কাছে যা রিসোর্স আছে, যা স্টাডি মেটেরিয়ালস আছে, যা তোমাদের কাছে বইপত্র আছে সেইগুলো পড়াশোনা করো, এবং অপেক্ষা করো নোটিফিকেশন আসার জন্য। নোটিফিকেশন তো চলেই আসবে, আজকে ২৩ তারিখ হয়ে গেল। আর মোটামুটি ৭ দিনের মধ্যেই নোটিফিকেশন যদি আসে তাহলে তোমরা মনেই করতে পারো যে ৭ দিনের মধ্যে নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আসবে এই কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তোমরা ধরে নিতে পারো যে নোটিফিকেশন আসবে। তাহলে এই ৭ দিনে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা দেখতে পারো মাঝে, মাঝে। আর ওয়েবসাইট দেখারও প্রয়োজন নেই। তার কারণ তোমরা মনে রাখবে যখন নোটিফিকেশন চলে আসবে কোনো না কোনোভাবে তোমাদের কাছে কিন্তু খবর আমরাও তোমাদের কাছে নোটিফিকেশন এলে আ ডিটেইলসে সেই নোটিফিকেশন এবং তার যে বিস্তারিত নিয়মকানুন থাকছে, সিলেবাস কি থাকছে সবকিছু নিয়ে আলোচনা। সুতরাং নোটিফিকেশন আসা পর্যন্ত অপেক্ষা করো, এবং এখনই চটজলদি কোনো কোচিং সেন্টারে ভর্তি যেও না, এর ফাঁদে পা দিও না। তোমরা নিজেরা একটা টার্গেট নাও, নিজেরা পড়াশোনা শুরু করো, এবং পড়াশোনার হ্যাবিটটাকে তৈরি করো, এবং যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছো তারা আরও পড়াশোনাটাকে জোরদার করো।